Friends, am I visible and audible? Am I audible and visible? I am late by few minutes. আমি ডেস্কটপ থেকে শুরু করতে পারলাম না ফর সাম উইকনেস ইন দ্য নেট। আমি হ্যান্ডসেট থেকে শুরু করছি। Am I audible? Am I audible? আমি শুরু করছি। Am I audible? Am I audible? Am I audible? Can I see? Any comment here? Yes. As a moderator, you can make changes to the video. Yes. Yes. Possibly I am audible and visible. Possibly I am audible and visible. If any problem, please write in comments. আজকে বলেছিলাম কিছু নিউজ পেপার হেডলাইন্স নিয়ে কথা বলবো অফ দি পাস্ট 1946 আর আজকে বর্তমানে 2025-এর। আমি একটু এগিয়ে যাই, যদি দেখি যে কেউ শুনতে পারছে না, সাম নেটওয়ার্ক প্রবলেম, আমি থেমে যাব। স্টিল নাও দেয়ার ইজ নো কমেন্ট। আমি যা বুঝতে পারছি না কেউ শুনতে পাচ্ছে কিনা। কিছুদিন আমাদের সোশ্যাল নেটওয়ার্কে এক রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ মিস্টার কাটজুর অন নেতাজি কিছু বক্তব্য নিয়ে কিছু বন্ধু খুব স্ট্রং কমেন্টস করেছেন। কাটজু আগেও বলেছেন একটা কথা, যে নেতাজি সুভাষচন্দ্র ছিলেন জাপানের ক্রীড়নক, হাতের পুতুল, এরকম কিছু মন্তব্য করেছেন। খুবই স্ট্রং কিছু কমেন্টস এসেছে। আমি ওইখানটায় কিছু তথ্য অ্যাড করে দিচ্ছি, কারণ সুপ্রিম কোর্টের জাজ বলেই তিনি ইতিহাস জানবেন বা বিজ্ঞ হবেন, ওয়াইজ হবেন, নাও হতে পারে। অল্পবিদ্যা ভয়ঙ্করী হতে পারে, দাম্ভিক হতে পারেন। এবার আমি কিছু ইতিহাসের পাতা থেকে তুলে দিচ্ছি। ওনারই বংশের একজন সিনিয়র ব্যক্তি ছিলেন ডক্টর কাটজু। ই ওয়াজ ব্যারিস্টার, খুব লয়ের প্র্যাকটিশনার ছিলেন উত্তর ভারতে, খুবই স্ট্রং। কৃষ্ণেন্দু, ব্রিং দেম অন দ্য ক্যামেরা। Am I audible? Yes. Hope I am audible. ডক্টর কাটজু, এই যে বর্তমান যিনি মন্তব্য করেছেন, কুমন্তব্য করেছেন নেতাজি, তারই এক বংশের সিনিয়র ডক্টর কাটজু। একটা কাটজুর স্পিচটা আমি কোট করছি। এই ডক্টর কাটজু এক সময় ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন। সেই ডক্টর কাটজুর বক্তব্য অন নেতাজি একটু পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে হিন্দুস্তান টাইমসের জানুয়ারি 7, 1946-এর ক্যালকাটা এডিশন। হেডলাইন: INA trial has achieved what years of agitation could not do. British government bow down to people's will. Dr. Katju's speech. Gorakhpur, January 7, 1946. The British government has bowed to the will of the people's. Observed Dr. K. Katju speaking at the meeting held here under the auspices of the District Students' Congress
to celebrate the release of the 3 INA officers. Dr. Karju, who was one of the defense counsels, said the British the INA trials had aroused the zeal of the people for freedom to a pitch which years of agitation could not have achieved. He observed that the trial has completely refuted the government's allegation that the INA was a puppet in the hands of the Japanese, or that the men fought under Japanese pressure. It had unmistakably demonstrated that Indians were capable of sinking their communal differences and fighting the British government shoulder to shoulder, explaining to the significance of the Delhi Cholo and Lal Killa Cholo, Lal Killa Chinlo. Dr. Karju said that the INA men had achieved what they desired and declared amidst cheers that they would within 6 months be hoisting the national flag on the Red Fort. The speaker exhorted the students to contact the masses, to carry the message of unity and to explain to them the religion has nothing to do with the politics. ডক্টর কারজুর বক্তব্য, সেখানে তিনি পরিষ্কার বলছেন আইএনএ ওয়াজ নট দ্য পাপেট অফ জাপানিজ। আর সেই বংশের জুনিয়র কারজু এখন কি বলছে? সুতরাং এই জুনিয়র এই যে কারজু, এরকম কিছু কিছু অপদার্থ কুলাঙ্গার জন্মায়। যেমন বিদ্যাসাগরের বংশে তার ছেলে জন্মেছিল যাকে বলা হতো ডবল সাগর, বহুবার পরীক্ষা দিয়েও ম্যাট্রিকুলেশন পাশ করেননি, আর বিদ্যাসাগর তাকে পাশ করিয়েও দেননি কাউকে বলে। এরকম কুলাঙ্গার জন্মায়, বিভিন্ন বংশে কুলাঙ্গার জন্মায় এরকম। আজকের এই জাস্টিস কারজু সুপ্রিম কোর্টের, উনি একটা কুলাঙ্গার। তো তাই নয়, আরেকটু জিনিস বলে রাখি, এই কারজু যখন গভর্নর হয়ে এসেছিলেন ওয়েস্ট বেঙ্গলে, এই যে কংগ্রেস যেটা তার সারা জীবনে করতে পারেনি, সুভাষচন্দ্র কয়েক বছরের চেষ্টায় থ্রু আইএনএ মুভমেন্টস সেই কাজটা করতে পেরেছে। এরকম প্রশংসা জে.বি. কৃপালানিও করেছিলেন। ফলে জে.বি. কৃপালানিকে কিন্তু কংগ্রেস নেতৃত্ব থেকে প্র্যাকটিক্যালি বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীকালে তিনি কংগ্রেস ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এবারে সেই কারজুর কথায়, এই কারজু কলকাতায় গভর্নর হয়ে এসেছিলেন। সৌরভ মণ্ডল, গুড ইভিনিং স্যার, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। গভর্নর হয়ে এসেছিলেন। এই গভর্নর থাকাকালীনই নেহেরু কলকাতায় এসে গভর্নর হাউসে কয়েকদিন ছিলেন। সেই সময় এক রাত্রে ডিসকাশন করার জন্যে সত্যরঞ্জন বক্সিকে ডেকে পাঠানো হয়েছিল। রাতের এক বৈঠকে নেহেরু, কারজু অ্যান্ড সত্য বক্সি ডিসকাশন করছেন। এই ডিসকাশনের কিছু কথা সত্যরঞ্জন বক্সি ইন জাস্টিস খোসলা কমিশন অন ওথ বলে গেছেন। আই হোপ আই এম অডিবল টুডে। কথা প্রসঙ্গে নেতাজির সম্বন্ধে কথা উত্থাপন করেছেন নেহেরু নিজেই। নেহেরু বলছেন, অ্যাস্ট্রোলজাররা বলছে সুভাষ তো বেঁচে আছে, তারা কি করে বলছে? তখন সত্যরঞ্জন বক্সি বলছেন, তুমি তো কখনো অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড ছিলে না, হঠাৎ আজকাল অ্যাস্ট্রোলজিতে এত তোমার ইন্টারেস্ট কেন? সিধা উত্তর। তারপরে নেতাজি নিয়ে অনেক কথা হচ্ছে। এক জায়গায় কারজু বলছেন যে নেতাজি সুভাষ কখনো কারোর সঙ্গে কম্প্রোমাইজ করে ফিরে আসবে না। হি ইজ নট দ্যাট ক্যারেক্টার। উনি বীরের বেশেই, দিগ্বিজয়ীর বেশেই আসবেন। এই হচ্ছে কারজু। সিনিয়র কারজু ইজ দিস,
and now the কুলাঙ্গার জুনিয়র কার্জু ইজ দিস। এবার আসছে আরেকটা খবর কাগজের হেডলাইনে, সেটা হচ্ছে 1946-এরই হিন্দুস্তান কার্জু, ইয়েস, হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের আরেকটা পেজ, মার্চ 20, 1946। হেডলাইনটা, কমিউনিস্ট টিয়ার নেতাজিজ পোর্ট্রেট, পাবলিক ইন্ডিগনেশন অ্যাট শিলং। শিলং মানে, শিলং তখন অখণ্ড আসামের রাজধানী শিলং। এই শিলংয়ের কি ঘটনা, 1946 কি ঘটনা, কমিউনিস্টরা মুসলিম লীগের সঙ্গে একসঙ্গে জয়েন্টলি মিটিং মিছিল করছে এবং নেতাজির ছবি তারা টিয়ার ডাউন করছে, অ্যাবিউজ করছে। হোপ আই এম অডিবল, ওকে, টিয়ার ডাউন করেছে। এইটা দেখে আসামের পাবলিক শিলংয়ের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছে, আর ওই মুসলিম লীগের আর কমিউনিস্টদের প্রচণ্ড দিয়েছে একদম। এবং কাউন্টারে ওখানকার জনগণ এবং পলিটিক্যাল পার্টিগুলো একদম বড় বড় মিছিল করেছে। মনে রাখবেন, তারপরে আসামে আর কমিউনিস্ট পার্টি কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। কমিউনিস্টদের আমি ওই খবরের কাগজের কাটিংটা আমি আমার ফেসবুকে আপলোড করে দিয়েছি, হ্যাঁ, একটু পড়ে নেবেন আপনারা। এইখানে দেখা যাচ্ছে জয়েন্টলি মুসলিম লীগ এবং কমিউনিস্টরা দে আর অ্যাবিউজিং দ্য পিকচার্স অফ নেতাজি সুভাষচন্দ্র, এই নোংরামিটা করছে। তার কারণটা হচ্ছে, মুসলিম লীগের নেতাজির উপরে রাগ কারণ কি, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে 1940 তখনও পর্যন্ত পার্টিশন, তখনও ট্রান্সফার অফ পাওয়ার হয়নি। ট্রান্সফার অফ পাওয়ারটা আসছে, ডেজ আর কামিং, হ্যাঁ, তখন সয়েল তৈরি হচ্ছে আস্তে 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 আস্তে। ইয়েস, অচিন্ত মাইতি, জয় হিন্দ। আচ্ছা, তখন কোন দিকে ভারত যাবে, তখন পাবলিক মাইন্ড এজিটেটেড। তখনও পর্যন্ত আইএনএ ট্রায়ালের প্রেক্ষাপটে ভারতবর্ষে যে গণ অভ্যুত্থান, তার রেস তখনও কাটেনি, তখনও সেই উত্তপ্ত হাওয়া বইছে। সেই অবস্থায় মুসলিম লীগ এবং কমিউনিস্টরা শিলংয়ে এই কাণ্ড করেছে, নেতাজির ছবিগুলোকে ছিঁড়েছে। এবার কমিউনিস্টদের মুসলিম লীগের এত রাগ কেন? কারণ মুসলিম লীগের রাগের কারণটা হচ্ছে, তখন ওরা বুঝতে পারছে যে আসামে তো মুসলিম লীগ গভর্নমেন্ট নেই, আসামে আছে বরদলৈ গভর্নমেন্ট। আসামে 1937-এ ইলেকশনের পরে প্রথম আপনার প্রভিন্সিয়াল অটোনমি যখন এলো ব্রিটিশ ইন্ডিয়ান স্টেটসে, তখন মুসলিম লীগ গভর্নমেন্ট তৈরি হয়েছিল, কোনো কংগ্রেস লিডার গিয়ে সেই গভর্নমেন্টটাকে পতন ঘটায়নি, ঘটানো যেত। সুভাষচন্দ্র 1938-এ অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট হয়ে হি ওয়েন্ট টু শিলংয়ে বসে থেকে হি কল্ড all independent MLAs and persuaded them to withdraw support to the Muslim League, that is Sadullah government in Assam. সাদুল্লাহ গভর্নমেন্টের পতন ঘটিয়ে দিয়ে সেখানে উনি বরদলৈকে প্রাইম মিনিস্টার করে ফিরে এলেন। উনি বেঙ্গলে সেটা করে উঠতে পারেননি, সেটা গান্ধীজির নোংরামির জন্যে। সেটা আরেকটা দিক পরে আগে আলোচনা করেছি, আবার করব, বহুবার করেছি। এই যে আসামে এই যে কংগ্রেস গভর্নমেন্ট তৈরি হলো, এরপরে মুসলিম লীগ আর কখনো গভর্নমেন্ট তৈরি করতে পারেনি। এবং এই ঘটনাটাই, এই যে আসামকে যে ইস্ট পাকিস্তান বা পাকিস্তান পাবে না, তার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। সব রাগ ওই নেতাজি, ওই সুভাষচন্দ্রের উপরে। আর কমিউনিস্টদের রাগ কেন? কারণ কমিউনিস্টরাই হচ্ছে মুসলিম লীগের পাকিস্তান দাবির সব থেকে বড় দোসর। আজও পর্যন্ত
সেই মুসলিম লীগের যারা বংশধর বা সেই যুগের কমিউনিস্টদের বংশধর এখনও যারা বেঁচে আছে ইস্টার্ন ইন্ডিয়াতে, তাদের অনেকের দুঃখ, ভারতবর্ষে অনেকের দুঃখ যে ওই সুভাষচন্দ্রের জন্য আসামটা, নর্থ ইস্ট রিজিয়নটা ভারতবর্ষের পাকিস্তানে যায়নি। এই দুঃখ আছে কমিউনিস্টদের, এই দুঃখ আছে মুসলিম লীগের বংশধরদের। সেই জন্যে সেই 1946-এ ওরা কমিউনিস্টরা এবং মুসলিম লীগরা জয়েন্টলি মিছিল করে নেতাজি সুভাষচন্দ্রের ছবিগুলোকে ছিঁড়েছিল এবং তার রিয়াকশান দিয়েছিল। দুর্ভাগ্য, বাংলার মানুষ কিন্তু এই কমিউনিস্টদের আর মুসলিম লিগার্সদের সেই রিয়াকশান দিতে পারেনি এবং সেই পাপের প্রায়শ্চিত্ত বেঙ্গল এখনও করছে, এখনও করছে, এখনও করছে। মনে রাখতে হবে, কমিউনিস্টরাই হচ্ছে প্রথম সর্বভারত পার্টি যারা মুসলিম লীগের পাকিস্তান দাবিকে সমর্থন করেছিল। কংগ্রেস পরে, তারপরে ইন সিকোয়েন্স ইট ইজ মুসলিম লীগ ফার্স্ট ডিমান্ডেড, দেন কমিউনিস্ট সাপোর্টেড, দেন কংগ্রেস তার রেজলিউশন নিল ইন ফেভার অফ পার্টিশন অফ ইন্ডিয়া। দিস ইজ দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস। শ্যামাপ্রসাদ ইজ নো হেয়ার ইন দিস প্ল্যানিং অফ পার্টিশন অফ ইন্ডিয়া। পরিষ্কার। এবার আসছি আমি দুটো, আমি তার 1946-এর খবরের কাগজের হেডলাইন তুলে কথা বললাম, কারণ সেই খবরগুলোর গুরুত্ব আজও আছে। কেন এখনও এই যারা প্রচ্ছন্ন একদম লুকিয়ে থাকা মুসলিম লীগপন্থী বা কমিউনিস্টরা এবং গান্ধীবাদীরা এখনও পর্যন্ত তাদের মনের দুঃখ যে বেঙ্গলটা, আসামটা কেন পাকিস্তানে যায়নি, তাদের সমস্ত রাগ ওই সুভাষচন্দ্রের উপরে। কারণ আসামটা যায়নি, বেঙ্গলের অর্ধেকটা গিয়েছে কিন্তু অর্ধেকটা রয়ে গেছে, ওই দোষ শ্যামাপ্রসাদ মুখার্জির। ওদের প্রচণ্ড রাগ কি কমিউনিস্টদের। আর বলে রাখি, কমিউনিস্টরা কখনো দেশপ্রেমিক হবে না। কমিউনিস্ট উইল নেভার বি প্যাট্রিয়ট। ওদের ইফ নট প্রুভ আদারওয়াইজ, এক্সেপশন ইজ এক্সেপশন, বাট বেসিক্যালি কমিউনিস্ট আর ট্রেটার্স। কারণ কমিউনিস্টদের ইডিওলজির বেসিক জায়গাটা হচ্ছে দে উইল নট অ্যাকসেপ্ট দ্য হিস্ট্রি হেরিটেজ অফ আওয়ার মাদারল্যান্ড। ওরা কখনো আমাদের ভারতবর্ষের মাতৃভূমির ইতিহাস, ঐতিহ্য, গরিমাকে স্বীকার করবে না। আর ওরা তো একদম চিরকালই, জন্ম থেকেই ওরা বিদেশের বিভিন্ন শক্তির এজেন্ট। হ্যাঁ, শঙ্কর মৌলানা ভাসানী ওয়াজ ডেপুটেড উইথ দ্য ডিউটি অফ পুশিং দ্য ইস্ট বেঙ্গল মিয়াজ ইন্টু ব্রহ্মপুত্র ভ্যালি অ্যান্ড ইনকর্পোরেট আসাম ইন্টু মুসলিম বেঙ্গল। ইয়েস, আমি এগুলো আর একদিন আলোচনা করেছিলাম, আমি আবার করব। এটা লেফটেন্যান্ট জেনারেল একে সিনহার যে একটা বিপুল ডকুমেন্ট আছে, হোয়েন হি ওয়াজ গভর্নর অফ আসাম, একটা বিপুল ডকুমেন্ট আছে, ডকুমেন্ট ধরে ধরে এটা একদিন আলোচনা করব। কারণ ইভিন আফটার পার্টিশন অফ ইন্ডিয়া, এই মৌলানা ভাসানী এবং ইভিন মুজিবুর রহমানের বক্তব্যই আছে ওপেন, যে তারা আসাম এবং বেঙ্গলটাকে পেল না, অন্তত কিছু বর্ডারিং স্টেটসগুলোকে তারা পেল না, এই জন্য ইমপ্রুভ ডেভেলপ বাংলাদেশ তারা তৈরি করতে পারছে না। অনেক প্রকাশ্যেই কথা আছে এবং সেই কাজটাই সম্পন্ন করছে সিপিএম, করেছে তার 34 ইয়ার্সে, আর এখন টিএমসিপি করছে এই কাজটা। ওপাস থেকে ইন মিলিয়ন্স ইনফিল্ট্রেশন করিয়ে একদম কেমিক্যালি ডেমোগ্রাফিক চেঞ্জ করে এই নর্থ ইস্ট ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলকে এক্সটেন্ডেড রিপাবলিক অফ ইসলামিক বাংলাদেশের পার্ট করার চক্রান্ত করছে। হ্যাঁ, একদম। এবং মনে রাখবেন, কমিউনিস্টরা কোনো দিন নেতাজি ভক্ত হবে না, কোনো দিন হতে পারে না, কোনো দিন হতে পারবে না। ওদের সমস্ত ছলনা। এবার আসছি আমি আর কয়েকটা জায়গাতে। এবার আমি কতক্ষণ হলো, সরি, হয়ে গেছে প্রায় 18 মিনিট। এবার আমি কয়েকটা খবর আজকের খবরে আসছি, সেটাও রিলেভেন্ট হবে। আমি প্রথমে আসি, হ্যাঁ, এবার একটা খবর যেটা হচ্ছে যে, হ্যাঁ,
হ্যাঁ, এই যে ওয়েস্ট বেঙ্গল এবার আজকের যে সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা চাইছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই তো এটা নিয়ে সমস্ত সিকুমাকু কঙ্গু পার্টিগুলোর, ওই ইন্ডিজোটের পার্টিগুলো সবাই হচ্ছে প্রচণ্ডভাবে বিরোধী। কারণ ওদের এই যে ডিভিসিভ পলিটিক্সটা করতে অসুবিধা হবে, আর গোটা দেশটাকে সবসময় ইলেকশন মুডে রাখা। ভাই, ইলেকশন ইজ নট দ্য অনলি অ্যাক্টিভিটি অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি। একটা ডেমোক্রেটিক কান্ট্রির অনেকগুলো ফাংশন থাকে, ইলেকশন ইজ ওয়ান অফ দেম। শুধু সারা বছর ধরে ইলেকশন চলবে এখানে ওখানে, দেশটাকে ইলেকশন মোডে রাখা ভেরি এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং এবং প্রচুর ভেরি কস্টলি। এবং ভারতবর্ষ যখন পার্টিশন হলো, যখন কনস্টিটিউশন তৈরি হলো, ভাই তখন ইলেকশন অ্যাসেম্বলি এবং সেন্ট্রাল অ্যাসেম্বলি ইলেকশন একসঙ্গেই হতো, একদম ওয়ান নেশন ওয়ান ইলেকশনই ছিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশনই ছিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশনই ছিল, বলে লাভ নেই। আমি তো ছোটোবেলা দেখেছি আপ টু লেট সিক্সটিজে দেখেছি একই সঙ্গে অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট ইলেকশন হতো, তাতে খরচ কম হতো। এখন কি সেন্ট্রাল ইলেকশন এক সময়, বিভিন্ন স্টেটসে আলাদা আলাদা সময় হচ্ছে, এতে অনেক বেশি খরচ হচ্ছে। এ নিয়ে যে বিপুল প্যানেল তৈরি হয়েছে এক্স প্রেসিডেন্টের নেতৃত্বে, সেই প্যানেলে এক্স 4 জন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তারা ডিপোজ করেছে। তারা একটা জিনিস বলেছে যে এই যে প্রভিশনটা, দিস ইজ নট এগেনস্ট দ্য বেসিক tenets of constitution, this is not breaking the basic structure of the constitutions, তবে পদ্ধতিগত দিক থেকে তারা কিছু কিছু অবজারভেশন করেছে। এটা বিভিন্ন কাগজ বিভিন্নভাবে বলেছে। স্টেটসম্যান যেটা লিখেছে, যেটা দেখছি, লিখেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল ডাজ নট হ্যাম্পার দ্য বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, নিড টু অ্যাড্রেস গ্রে এরিয়াজ, সে দ্য ফর্মার চিফ জাস্টিসেস, দ্য পার্লামেন্টারি প্যানেল। এবং এটাকেই আবার টাইমস অফ ইন্ডিয়া, এগুলো সব খবরগুলো হচ্ছে 13 তারিখে, 13ই জুলাইয়ের টাইমস ইন্ডিয়া লিখেছে এক্স সিজাই অন ONOE শুড ইলেকশন বি হ্যাভ আনব্রিডল পাওয়ার। তাদের এই অন্যভাবে লিখল যে এই ইলেকশন কমিশনের আনব্রিডল পাওয়ার, মানে একটা এত বিপুল ক্ষমতা থাকা উচিত নয়, এসব মন্তব্য করেছে, কিছু মডিফিকেশান চেয়েছে। বাট এক্স পরপর যে 4 জন চিফ জাস্টিস, তাদের বেশি কথা হচ্ছে সাচ এ প্রভিশন ইজ নট এগেনস্ট দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। এবার আমি আসছি, এবার এ নিয়ে সিকুমাকু কঙ্গুরা অনেক অনেক কথা বলছে, লেট দেম টেল অল দিস থিংস, বাট ওয়ান নেশন ওয়ান ইলেকশন অনেক কস্ট কমে যাবে। এবার আসছি আরেকটা তথ্যে আসছি, আরেকটা খবরে। হ্যাঁ, একটা জিনিস, হ্যাঁ, এটা বোধহয় টাইমসের একটা পেজ, এটা হচ্ছে 12 তারিখের। মমতা ব্যানার্জির চিৎকার, বিজেপি স্টেট স্ট্রিট বেঙ্গলিজ লাইক ইনফিল্ট্রেটার্স। মমতা, বেঙ্গলিজ, হ্যাঁ, অ্যাবাউট 26 কোটি বাঙালি আছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, 26 কোটি বাঙালি আছে। শুধু বাংলা ভাষায় ওয়েস্ট বেঙ্গলের ভারতীয়রা শুধু কথা বলে না, ওপার বাংলার লোকও কথা বলে, রোহিঙ্গারাও কথা বলে, বার্মার রোহিঙ্গারাও কথা বলে। বাংলা ভাষায় কথা বললেই ভারতীয় হবে না, এটা মনে রাখতে হবে। আর ভারতবর্ষে মিলিয়ন্স, আমার হিসেবে অন্তত 40 মিলিয়ন ইনফিল্ট্রেশন হয়েছে, অ্যান্ড দে আর মুসলিমস, দে প্লাস রোহিঙ্গাজ। সুতরাং মমতার এইখানটা, মমতা আজকে 16 তারিখে দেখছি কলেজ স্ট্রিটে মিছিল করেছে। ভাই, উনি চিৎকার করে বলছেন যে বিজেপি রাজ্যগুলোতে বাংলায় তাড়ানো হচ্ছে। আমি জানতাম না, আমি জানতাম যে ইন্ডিজোটের এক অংশীদার অবিজেপি পার্টি,
তামিলনাড়ু শাসন করে, অন্ধ্র শাসন তামিলনাড়ু শাসন করে এবং শাসন করে, আমাদের তেলেঙ্গানা শাসন করে। তো সেখানে ইন্ডিজোটের এই পার্টিগুলো, যেগুলো অবিজেপি পার্টি, তারা কেন এই বাংলাভাষী লোকগুলোর যারা সন্দেহজনক, তাদের আইডেন্টিটি কার্ড ধরে ধরে, যারা নকল আইডেন্টিটি কার্ড নিয়ে বসে আছে, তাদেরকে ধরে তাড়াচ্ছে? তারা তো বিজেপি পার্টির লোক নয়, তারা এনডিএর পার্টনার নয়, বিজেপির পার্টনার নয়। মমতা কিন্তু এই কথাগুলো বলছে না। আজকে মমতা মিছিল করছে। ভাই, যখন কাশ্মীরে লক্ষ লক্ষ হিন্দু বিতাড়িত হয়েছিল, আমাদের ভারতের কাশ্মীরে, এবং হাজারে হাজারে হিন্দু মহিলারা রেপড হয়েছিল, খুন হয়েছিল, তখন মমতা একটা মিছিল করেনি। ওপার বাংলায় যখন হিন্দুরা উদ্বাস্তু হয়ে চলে আসছে, খুন হচ্ছে ওপার বাংলায়, এই মমতা কিন্তু একটা কথা বলে না। যখন পশ্চিমবাংলার মধ্যেই বাঙালিরা খুন হচ্ছে, তখন মমতা কিন্তু নিজে পুলিশ মন্ত্রী একটা কথা বলছে না। অন্য স্টেটসে কি হচ্ছে সে তার এত দরদ, তার কারণ হি ওয়ান্ট টু প্রোটেক্ট দিজ ইনফিল্ট্রেটার্স, যারা এই পশ্চিমবাংলায় বসে ইন মিলিয়ন্সে ফলস রেশন কার্ড, ফলস আধার কার্ড অ্যান্ড পাসপোর্ট অ্যান্ড আদার আইডেন্টিটি কার্ড, বার্থ সার্টিফিকেট সব তৈরি করেছে উইথ দ্য হেল্প অফ দি গভর্নমেন্ট মেশিনারি। তাদেরকে সেভ করতে চাইছে, কারণ তার ভোট ব্যাংকের স্বার্থে। এবার আসছি আমি আরেকটা জিনিসে, আরেকটা তথ্যে, আর আরেকটা জিনিস যেটা সুপ্রিম কোর্টের আরেকটা ভার্ডিক্ট, আর্টিকেল 370 ভার্ডিক্ট ইন লাইন অফ দি আম্বেদকারস ভিশন সেজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া গাভাই। এই যে ইন্ডিজোটের পিন্ডি পার্টিগুলো সবাই চিৎকার করছে 370 তুলে দিয়ে একদম কনস্টিটিউশন ক্ষতি করে দেওয়া হয়েছে, দেশের ক্ষতি করা দেওয়া হয়েছে, ডিক্টেটরশিপ। হোয়াট ইজ সুপ্রিম কোর্ট টেলিং? আর্টিকেল 370 ভার্ডিক্ট ইন দ্য লাইন উইথ আম্বেদকারস ভিশন সেই সিজিআই, এবং সিজিআই নিজে বলছেন যে আম্বেদকার চাননি 370 আর্টিকেল ফর কাশ্মীর থাকুক। সুতরাং 370 তুলে দেওয়া হচ্ছে কাশ্মীর থেকে। ইট ইজ ইন দ্য লাইন অফ দ্য আম্বেদকারস ভিশন। এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া কিন্তু একটু অ্যান্টি বিজেপি পার্টি, অ্যান্টি বিজেপি একটা পত্রিকা, সেটা কিন্তু এটা হেডলাইন করেছে। এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার পেজ 30th জুন, একটু পুরনো কাগজ, 30th জুন। এবার আসছি আমি আরেকটা খবরে, অন্য স্টেটসম্যানসও এগুলো হেডলাইন করছে এখন। মমতা স্ল্যামস হ্যারাসমেন্ট অফ বেঙ্গলি স্পিকার্স ইন দিল্লি জয় হিন্দ ক্যাম্প। বন্ধুরা, আপনারা কালকে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বা বিভিন্ন হয়তো মিডিয়াতে দেখবেন এই দিল্লির জয় হিন্দ ক্যাম্পের ছবিগুলো দেখবেন। জয় হিন্দ ক্যাম্পের ছবিগুলো দেখবেন, আপনি দেখবেন ওই ক্যাম্পে একটা হিন্দু নেই, নট এ সিঙ্গেল হিন্দু, অল আর মুসলিমস। এবং কথা বলার যে ডায়লগ, সেটা এপার বাংলার মুসলিমদের বাংলা ডায়ালেক্ট নয়। এই ডায়ালেক্টটা সম্পূর্ণরূপে ওপার বাংলারও অনেক দূরে, আরও পূর্ব দিকে, এবং আরাকান অঞ্চলের ডায়ালেক্ট, আরাকান অঞ্চলের বাঙালিদের ডায়ালেক্ট। এদের জন্য আবার তৃণমূলের লোকরা দৌড়ে গেছে ওখানে। ভাই, ধরা পড়ছে এখন এই যে জয় হিন্দ ক্যাম্পে দিল্লিতে এই লোকগুলোর যত রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই তো তৈরি হয়েছে এই বেঙ্গলে। এগুলো ধরা পড়বে এগুলো, তাই মমতা চিৎকার করছে। এবার আসছি আমি আরও কয়েকটা, এবার মমতা তার এক এমপিকে দিয়ে সুপ্রিম কোর্টে কেস করিয়েছিল যে বিহারে ইন্টেন্সিভ স্ক্রুটিনি হচ্ছে অন দ্য ভোটার লিস্ট। এটা ইলেকশন কমিশন করছে, কারণ ও দেখলো বিহারে যদি এটা প্রসেসটা এগোয়, এরপরে বেঙ্গলে শুরু হবে।
তাই সেই এমপিকে দিয়ে সুপ্রিম কোর্টে কেস করালো এবং পুরো ইন্ডি জোট দল বেঁধে তাকে সাপোর্ট করে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের পরে সুপ্রিম কোর্ট কী ভার্ডিক্ট দিল, যে ওদের ওদের এরা কী চিৎকার করে বলেছিল, পুরো টোটাল অপোজিশন ইন সুপ্রিম কোর্টে তার অ্যাডভোকেটরা কী বলেছিল, যে ইন্টেন্সিভ স্ক্রুটিনি উইল স্ন্যাচ লাক্স অফ ভোটার্স তাদের রাইটস অফ ফ্র্যাঞ্চাইজ। আলটিমেটলি সুপ্রিম কোর্ট কী বলল, যে ঠিক আছে, দি প্রসেস অফ ইন্টেন্সিভ স্ক্রুটিনি উইল কন্টিনিউ বাট একটা সাজেশন বা অ্যাডভাইস দ্যাট ইলেকশন কমিশন উইল গিভ রেসপেক্ট টু দ্য আধার কার্ড, প্যান কার্ড, all these identity cards. That's all. Process is not stopped. Process is not stopped. এবং অলরেডি প্রায় দেখছি বিভিন্ন কাগজে প্রায় 40-50 লক্ষ ফলস ভোটার্স অলরেডি সেখানে আইডেন্টিফাইড হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। তো বেঙ্গলে তো কোটি ক্রস করে যাবে, কারণ আমার হিসেব 34 ইয়ার সিপিএম রুল পিরিয়ড এবং এই যে আজকে 14 বছর টিএমসিপিএম রুল পিরিয়ডে টোটাল মিনিমাম 40 মিলিয়ন ইনফিল্ট্রেশন হয়েছে। এবার আসছি আমি আর একটা এতে একটু বলে